বাংলা নিউজগ্রাফে আপনাকে নমস্কার। প্রসঙ্গ হচ্ছে জ্ঞানেশ কুমার, তিনি কলকাতায় এসছেন এবং আমরা গতকাল থেকে দেখছি তিনি যখনই এয়ারপোর্ট থেকে নেমেছেন সেই সময় থেকে এখনো পর্যন্ত বিভিন্ন সময় তাকে কালো পতাকা দেখানো হচ্ছে, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, তার গাড়ির সামনে এসে তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। কালীঘাটে তিনি পুজো দিতে গেছিলেন, সেখানেও একই চিত্র দেখা গেল। কি বলবেন? এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের যে সাংবিধানিক সংস্থা যেগুলো আছে সেগুলো নিরপেক্ষ থাকা উচিত, কোনো দলের হয়ে কাজ করা উচিত না। তো আমাদের এখানেও দেখুন যে একজন আইপিএস অফিসার কাজ করছিলেন, রিটায়ার করতেই তাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। তেমনি নির্বাচন কমিশনও যদি দেখেন তাহলে একজন আইএস অফিসার কাজ করছিলেন, মানে তার রিটায়ারমেন্ট হতে না হতে তাকে নির্বাচন কমিশনে বসিয়ে দেওয়া হলো। এবং এই যে পদ যেগুলো ছিল সব মানুষের সেটাকে নিরপেক্ষ ভাববে, সেই ধারণাগুলো এখন উঠে যাচ্ছে। কেন্দ্রে এবং রাজ্যে যদি একই শাসক দল হতো তাহলে এই বিরোধটা হতো না, কিন্তু কেন্দ্রে যেহেতু শাসক দল এক, আমাদের রাজ্যে এখানে শাসক দল আর এক, অতএব কেন্দ্র সরকারে যারা ক্ষমতায় আছেন তারা যেহেতু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে কমিশনার তাদের নিয়োগ করেছেন, কাজে রাজ্যের যারা শাসক দলে আছেন তাদের কোনো কাজ পছন্দ না যে এটা তারা ওই কেন্দ্রের শাসক দলের কথাই করছে। রাজ্যের যে সংস্থাগুলো আছে, সেটা পুলিশ হোক, রাজ্যের নির্বাচন কমিশন ও পঞ্চায়েত ভোটে আপনারা দেখেছেন কোনো বিরোধী দলের লোক রাজ্য নির্বাচন কমিশন যেভাবে কাজ করেছে সেটাকে সঠিক বা নিরপেক্ষ মনে করেনি। তেমনি কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে কাজ করছে সেটাকে আমাদের রাজ্যের শাসক দল সঠিক বা নিরপেক্ষ মনে করছে না। বিরোধটা এখান থেকে। আরও তো অনেকগুলো রাজ্যে এসআইআর হয়েছে বা হচ্ছে, সব জায়গায় যে একই ডবল ইঞ্জিনের সরকার চলছে তা নয়। সেক্ষেত্রে অন্য রাজ্যে তো এই ধরনের চিত্র দেখা যায় না, কিন্তু পশ্চিমবাংলায় কোনো কিছু একটা ঘটলে সেখানেই এই ধরনের পরিস্থিতি, তাকে আটকানো, ধমকানো, চমকানো, গো ব্ল্যাক, মানে এই ধরনের একটা পরিস্থিতি সবসময় বাংলা জুড়ে দেখা যায়। কি বলবেন? এখানে যে শাসক দল ক্ষমতায় আছেন রাজ্যে, সেই শাসক দলের সর্বোচ্চ নেত্রী, যিনি এখানকার মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বটে, এই তালিকা সংশোধনের কাজ ঘোষণা হতেই তিনি বললেন যে আমি বেঁচে থাকতে হতে দেব না, বলেছিলেন কিনা খেয়াল করুন। এবং যখন সুপ্রিম কোর্টে গেলেন সেখানে তার বক্তব্য হচ্ছে যে পুরনো তালিকা অনুসারে ভোট হোক, তালিকা সংশোধনের কাজ পরেও হতে পারে। অতএব তিনি চাইছেন না যে যে মরা মানুষগুলোর নাম আছে তালিকায় সেগুলো বাদ যাক, অস্তিত্বহীন লোকগুলোর নাম আছে সেগুলো বাদ যাক, যে নাগরিকত্বহীন লোকদের নাম আছে সেগুলো বাদ যাক, বা একই ব্যক্তির একাধিক জায়গায় নাম আছে সব সব জায়গাতে নাম না থেকে মাত্র একটা জায়গাতে থাক। ফলে দেখুন তারা কখনো বলেছে যে রক্তগঙ্গা বয়ে দেবো, কখনো বেঁধে রাখবে, কখনো জবাই করে দেবে। এবং আপনারা দেখেছেন ফরাক্কাতে দেখেছেন, চাকুলিয়াতে দেখেছেন, ইটাহারে দেখেছেন, কুলতলিতে, বাসন্তীতে, বাদুড়িয়ায়। মানে রাজ্যের শাসক দলের নেতারা নির্বাচন কমিশনের যাবতীয় কাজের তারা বিরোধিতা করছেন, ভাঙচুর করছেন, মারধর করছেন। যারা নির্বাচন কমিশনের অবজারভার তাদেরকে পর্যন্ত হামলার শিকার হতে হচ্ছে, তাদেরকে চত্থাপ্পড় খেতে হচ্ছে। তো এই অবস্থায় তা আপনি যে পরিস্থিতির কথা বলছেন সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনি বলছেন তৃণমূলের নেতারা যেভাবে ভাঙচুর করছে, নেতাদের কথা বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছেন ধর্মতলায় এবং সেই ধর্ণা মঞ্চ থেকে দলের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো এই জ্ঞানেশ কুমারকে, যেটা আপনি বলছেন সংবিধানের অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো স্তর আছে, সেই সংবিধানকেই আক্রমণ করে তিনি ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি চিৎকার করে কটাক্ষ করছেন এবং
বিভিন্ন কটূক্তি করছেন। দেখুন, দুঃখের বিষয়, এইরকম একজন মহিলা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে। তিনি অসাংবিধানিক কথা বলতে তার কোনো অনুতাপ নেই, মিথ্যে কথা বলতে তার কোনো অনুতাপ নেই, বেঠিক কথা বলতে তার কোনো অনুতাপ নেই। আমি অন্য দু একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনার পরিষ্কার হবে। আপনার মনে আছে না, 80-র দশক থেকে ডক্টর মমতা ব্যানার্জি লিখতে শুরু করেছিলেন। লোকে যখন জিজ্ঞেস করলো, তখন তিনি জানালেন যে তিনি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন। খোঁজ নিয়ে পরে দেখা গিয়েছিল ইস্ট জর্জিয়া বলে কোনো ইউনিভার্সিটি নাই। অর্থাৎ একজন মহিলা যিনি একটা নন এক্সিস্টিং ইউনিভার্সিটি থেকে জালি ডক্টরেট, মানে তিনি কিরকম ঠিক কথা বলেন। দেখুন, রবীন্দ্রনাথ মারা গিয়েছেন 1941 সালে। 6-7 বছর পরে গান্ধীজির অনশন ভাঙাচ্ছেন তিনি রবীন্দ্রনাথকে দিয়ে ফলের রস খাইয়ে। রামমোহন রায় মারা গেছেন 1833-এ, আর আমাদের রাজ্যের বিধানসভা হয়েছে 1950-এ। উনি সেই 1950-এ হওয়া বিধানসভায় 1833 সালে মারা যাওয়া রামমোহন রায়কে দিয়ে সতীদাহের আইন পাশ করিয়ে নিচ্ছে। তো এই রকম একজন ব্যক্তি কি কথা বলতে না পারেন বা পারেন, তার কোনো ঠিক বেঠিক নাই। আপনি দেখুন না, তিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাস্তা আটকে ধর্ণা দিচ্ছেন। আর যে ধর্ণা মঞ্চ হয়েছে গণমাধ্যমে আমি দেখেছি, আপনারা ওখানে গিয়ে থাকলে দেখবেন যে মনে হবে কোনো লাক্সারি হোটেল, পর্দা টর্দা টাঙিয়ে। ধর্ণা মঞ্চের এত পর্দা কিসের জন্য? পর্দাটা যে ধর্ণা মঞ্চের পিছনে যে কাজ হবে, সেগুলো যাতে লোকে না দেখে, তার জন্য তো। হঠাৎ করে রাজ্যপাল বদল হয়ে গেল, মানে রাজ্যপাল পরিবর্তন হয়ে গেল। এখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যেটা এটা অসাংবিধানিক কাজ, রাজ্যকে না জানিয়ে, রাজ্যের সাথে আলোচনা না করে হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া হলো। আপনার থেকে এটাই জানবো যে এই যে কেন্দ্র থেকে যে রাজ্যপাল পরিবর্তন করে, সেখানে রাজ্যের অনুমতি বা রাজ্যেরকে জানানোটা কি বাধ্যতামূলক? আমি সংবিধানে যেটুকু পড়েছি, আপনি দেখতে চাইলে আমার কাছে সংবিধান আছে, আপনাকে এনে দেখাতে পারি। এরকম কোথাও আমি পাইনি। এখন যিনি বলছেন তিনি যদি কোথাও পেয়ে থাকেন, যদি আপনাদেরকে বলেন, তাহলে আমার জানতে সুবিধা হয়। মুখ্যমন্ত্রী টুইট করেছেন, মানে এই ঘটনার পর তিনি টুইট করে বলেন যে রাজ্যকে না জানিয়ে, রাজ্যের সাথে আলোচনা না করে এটা করা, এটা গণতন্ত্রের পক্ষে খারাপ, অসাংবিধানিক। না, উনি যে মুখ্যমন্ত্রী হয়ে ধর্নায় বসে আছেন, এনার গণতন্ত্রের পক্ষে কাম্য। না, এখন উনি তো তৃণমূল নেত্রী হিসাবে বসে আছেন। তো উনি কি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে এসে বসেছেন? উনি তো এখনও মুখ্যমন্ত্রী আছেন, উনি তো মুখ্যমন্ত্রীর কাজ চালাচ্ছেন। ওনার অফিসাররা তো ওনার কাছে এসে ডাইরেকশন দিচ্ছেন, বা উনি তাদেরকে যা বলছেন কাজ তো সেভাবেই চলছে। অর্থাৎ ধর্ণামঞ্চে বসেও তিনি মুখ্যমন্ত্রীর কাজ করছেন, অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রীও বটে। নজরুল স্যার, এই যে যিনি অস্থায়ী রাজ্যপাল হয়ে এলেন, কি মানে উনি যে স্তর থেকে এসেছেন, আইপিএস, আপনিও একজন প্রাক্তন আইপিএস, তিনি আইপিএস ছিলেন এবং তিনি ইন্টেলিজেন্সেও কাজ করেছেন। এই ধরনের একজন মানুষকে একদম ঠিক নির্বাচনের আগে সরিয়ে দিয়ে এই ধরনের মানুষকে রাজ্যপাল হিসাবে বসানো, এটা কি কোথাও রাষ্ট্রপতি শাসনের একটা ইঙ্গিত দিচ্ছে? কি মনে হয় আপনার? দেখুন, সংবিধানে শুধু এইটুকু বলা আছে যে রাজ্যপাল এমন লোককে করা হবে যার বয়স 35 বছর এবং তিনি এদেশের নাগরিক। তো আইএস আইপিএস অফিসাররা তো এদেশের নাগরিক না হলে হয় না। তো যখনই তিনি রিটায়ার্ড আইপিএস অফিসার, তার মানে তিনি নাগরিক। এবং তিনি যখন রিটায়ার করেছেন তখন তার বয়স 35 হবেই। তো তাকে নিযুক্ত করা হয়েছে। সংবিধানে যেগুলো আছে সেগুলো তো মানা হয়েছে, ব্যাপারে কিছু বলার নেই। আর আগে যিনি রাজ্যপাল ছিলেন তিনি তো বলছেন যে আমি পদত্যাগ করেছি। তো যদি একজন রাজ্যপাল পদত্যাগ করেন, সেখানে অন্য একজন রাজ্যপাল নিযুক্ত হবেন, এটা তো অস্বাভাবিকতা কিছু নেই।
কিন্তু উনি যে স্তর থেকে এসছেন, মানে উনি আইপিএস ছিলেন, ইন্টেলিজেন্সে কাজ করেছেন, মানে সেই জায়গায় দাঁড়িয়ে এখন ঠিক নির্বাচনের আগে এমন এমন ধরনের একজন মানুষকে পশ্চিমবাংলায় পাঠানো হলো রাজ্যপাল হিসাবে, মানে না, এখানে কি রাজনৈতিক মহল, একতরফ রাজনৈতিক মহলের ইঙ্গিত যে কোথাও রাষ্ট্রপতি শাসনের একটা, আমাদের সংবিধানে কি এরকম কিছু আছে যে তিনি যদি গোয়েন্দা বিভাগে কাজ করে থাকেন বা এই জায়গায় কাজ করে থাকেন তাহলে রাজ্যপাল করা যাবে না? তো কারো যদি অভিজ্ঞতা বেশি থাকে, মানে তাহলে তৃণমূল কংগ্রেসের এত ভয় বা আপত্তিটা কোথায় ঠিক, মানে নতুন যিনি রাজ্যপাল হলেন তাকে নিয়ে সংশয়টা কোথায়? দেখুন আমাদের এখানের একজন আইপিএস অফিসার তো রিটায়ার করলেন, তাকে রাজ্যসভায় পাঠানো হলো কেন? কারণ তিনি যে মমতা ব্যানার্জি এবং অন্যান্য নেতা নেতৃত্বের বিরুদ্ধে যে প্রমাণ ছিল সেগুলো তিনি সরিয়ে রেখেছেন। যদি প্রকাশ করে দেন তাহলে মমতা ব্যানার্জির অসুবিধা হবে, তো সেই জন্য তিনি তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন। তো স্বাভাবিক তার পক্ষে তো এটা ভাবাই সম্ভব যে এরকম কোনো অসৎ উদ্দেশ্যে রাজ্যপালকে এখানে আনা হয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন সকালবেলায় একজন পুরোহিত ঘাটে গিয়েছেন স্নান করার জন্য, আর একজন চোরও এসেছেন স্নান করতে। তো পুরোহিত কি ভাববে? পুরোহিতকে ভাববে যে এ ব্যক্তিও আমার মতো স্নান করে গিয়ে উপাসনায় বসবে। আর চোর কি ভাববে? যে দেখো এই বেটাও আমার মতো সারা রাত চুরি করে এসে এখন স্নান করতে এসেছে। তো যে যেরকম লোক সে সেরকম ভাববে। তো এখানকার রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা যা করেন অন্যদের তো সেরকমই ভাববেন, অন্য কিছু ভাবার তাদের সুযোগ কম। মানে যেভাবে আমরা দেখেছিলাম যে যখন সিভি আনন্দ বোস তিনি ছিলেন মুখ্যমন্ত্রীকে দেখা গেছিল তাকে বর্ণমালা বর্ণপরিচয় পড়াতে, মানে তাহলে কি এখানে আতঙ্কিত যে ওনাকে তো বর্ণপরিচয় বাংলা শেখাতে পেরেছেন, এনাকে তো ইনি যেহেতু ইন্টেলিজেন্স থেকে গোয়েন্দা বিভাগ থেকে এসছেন সেহেতু এনাকে আর বর্ণপরিচয় পড়ানো যাবে না, সেই জায়গায় কি হয়? সেটা বলা যাবে না। কাকে দেখুন, কাকে কি পড়ালে সুবিধা হবে সেটা যারা ফন্দিবাজ তারা গবেষণা করে ঠিক বের করে ফেলে। দেখুন, না হলে একজন আইএএস অফিসার তিনি 60 বছর বয়স হওয়ার পর রিটায়ার করেছেন, তারপর রাজ্যপাল নিযুক্ত হয়েছেন। তিনি যদি হাতে খড়ির জন্য বসতে পারেন, এখন যিনি চিফ সেক্রেটারি আছেন সেই নন্দিনী চক্রবর্তী বসিয়েছিলেন, তো তাহলে অন্যদের দোষ দিয়ে লাভ নেই। যে লোকটা রাজ্যপাল হয়ে এসেছেন তিনি যদি 60 বছরে রিটায়ার করার পর হাতে খড়িতে বসতে পারে, তাহলে আপনি মুখ্যমন্ত্রী বা চিফ সেক্রেটারি তাদের দোষ দিচ্ছেন কেন? নজরুল স্যার, আপনি তো অনেকগুলো নির্বাচন দেখেছেন, নিজেও যখন আইপিএস ছিলেন অনেক এই নির্বাচনে কাজ করেছেন। এই যে এখন বাংলার পরিস্থিতি, একদিকে এই 60 লক্ষ যে এসআইআরের নাম বাতিল গেছে সেই নিয়ে সিপিএম, তৃণমূল তো ধর্নায় বসেছে, সিপিএমও ধর্নায় রাস্তায় বসেছে। আপনার মধ্যে একটু এদিক ওদিক অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা অন্যান্য জজ সাহেবদের নিয়োগ করা হয়েছে, তারা সিদ্ধান্ত নেবেন যে এদের নাম আদৌ পুনরায় থাকবে বাদ কিনা। যাবে। তো এটা তো পুরোটাই জুডিশিয়ালের মাধ্যমে হচ্ছে, এটা একটা প্রসেস। কিন্তু এখন বাংলার যা পরিস্থিতি, এখানে 60 লক্ষ সেটা এখনো জুডিশিয়ালের আন্ডারে, সেটা প্রসেসে চলছে, থাকবে কি থাকবে না? এখানে ধারণাটা পরিষ্কার হওয়া উচিত। দেখুন, কার নাম থাকবে বা না থাকবে সেটা নির্ধারণ করার ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের। যেহেতু এ রাজ্যের শাসক দলের বক্তব্য ছিল যে নির্বাচন কমিশন যাদের নিয়োগ করেছেন, বিশেষ করে তাদের বক্তব্য ছিল যে বিজেপি শাসিত রাজ্য থেকে যে অবজারভারদের এনেছেন, মাইক্রো অবজারভার, হ্যাঁ, তো তারা যাদের নাম বাদ যাওয়ার কথা না তাদের নামও বাদ দিয়ে দিচ্ছেন, এই তো। তো তখন সুপ্রিম কোর্টের যে বক্তব্য ছিল যে রাজ্য সরকারে যারা আছেন তারাও একটা সংবিধানের পদে আছেন এবং নির্বাচন কমিশনার যারা আছেন তারাও একটা সংবিধানের পদে আছে। তো দুটো সাংবিধানিক পদে লোকদের যে একে অপরের প্রতি যে দোষারোপ, এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা আমি বলছি কিনা আমি তা বলছি না, সুপ্রিম কোর্ট বলেছে এটা। তারপর বলেছে যখন আপনারা এটা নিয়ে মারামারি করছেন
তাহলে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে আমরা দায়িত্ব দিয়েছি, তিনি ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং পরবর্তীকালে তো অন্যান্য জজদেরও তিনি নেওয়ার অনুমতি, এমনকি রাজ্যের বাইরে থেকে জজ সাহেবদের আনারও অনুমতি দিয়েছেন, যে তারা এই যে সিদ্ধান্ত নিতে বাকি আছে তারা সিদ্ধান্ত নেবে। একদমই, মানে এই 60 লক্ষর নাম থাকবে না, এই সিদ্ধান্তটা তাদের নাম থাকবে কিনা সেটা জানাবে কিন্তু নির্বাচন কমিশন। এবার বিষয়টা হচ্ছে এটা যেমন একটা ঝুলে আছে, একটা প্রসেসের মধ্যে চলছে, এই জায়গায় দাঁড়িয়ে একদমই নির্বাচন আসন্ন, কারণ সরকারের টেনিওরও 5 মেতে শেষ। সেই সময় এই যে পরিস্থিতিটা এখন চলছে এবং যতক্ষণ না এই 60 লক্ষের বিচার হচ্ছে, তারা থাকবে কি থাকবে না প্রপার মানে এক্স্যাক্টলি জানা যাচ্ছে, ততদিন নির্বাচন হতে দেওয়া হবে না বলেও ধর্ণা চলছে, নানা রকম পরিস্থিতি। এবং বিজেপিও কিন্তু বলেছে যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না যতক্ষণ না এটা পুরোটা ক্ল্যারিফাই হবে, মানে এসআইআর ঠিকমতো শেষ হবে, নো এসআইআর নো ভোট। তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন যদি এখন ভোট ডিক্লেয়ার না করে, কারণ সময়সীমায় একদমই কম, তাহলে কি রাষ্ট্রপতি শাসন হবে? আপনার অভিজ্ঞতা কি বলছে? এখন সংবিধানে, আমাদের দেশের আইনে যেটা বলা আছে আমি সেটুকু বলতে পারি। সংবিধানে শুধুমাত্র বলা আছে যে কোনো রাজ্য বিধানসভার ভোট ঘোষণা যেদিন তাদের মেয়াদ শেষ হবে তার 6 মাসের বেশি আগে করা যাবে না। অর্থাৎ আজ 6 মাস আছে তখন করা যাবে। অতএব এটার যে কত আগে করা যাবে না সেটা সংবিধানে বলা আছে, কিন্তু কত পরে করা যাবে এ ব্যাপারে সংবিধানে কিছু বলা নেই। অতএব যে 5 মের কথা আপনারা বলছেন তার আগে ভোট করতেই হবে, সংবিধানে এরকম কোনো কথা বলা নেই। তো এখন নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে যে এই যে 60 লক্ষ নাম বিবেচিত হচ্ছে, এদের হ্যাঁ বা না তালিকায় আছে বা নাই, এটা সিদ্ধান্ত নেওয়ার পর ভোট হবে, না এই সিদ্ধান্ত নেওয়ার আগেই তারা ভোটের ঘোষণা করবে, সেটা নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। আর যেহেতু এটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবং বলে দিয়েছে যে এই যে তারা সিদ্ধান্ত নেবে সেটাকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে ধরে নিতে হবে, অর্থাৎ এখানে কারো এটাকে ওভাররুল করার ক্ষমতা নির্বাচন কমিশনেরও নাই। তো অতএব এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিতে হবে যে তারা ভোট কবে ঘোষণা করবে, ভোটের তারিখ তারা কবে দেবে। নজরুল স্যার, শেষ প্রশ্ন করব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি তিনি পশ্চিমবাংলায় এসেছিলেন এবং যেটা নজরে দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা মঞ্চেই ছিলেন, তিনিও যাননি, তার ক্যাবিনেটে কোনো মন্ত্রীও প্রোটোকল মেনে তাকে যে রিসিভ করতে যাওয়া বা তার সাথে সাক্ষাৎ করা করেননি, এবং মঞ্চ থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী খুব কদর্য ভাষায় কটূক্তি করেন রাষ্ট্রপতিকে নিয়ে, কি বলবেন? দেখুন, এটা দুর্ভাগ্যজনক, কারণ রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রীয় ফিগারের, তিনি সর্বোচ্চ জায়গায় আছেন এবং প্রথম নাগরিক আমাদের দেশের। বাকি সকলে পদের দিক দিয়ে তার নিচে। তো আমাদের দেশে যে প্রোটোকল আছে, কনভেনশন, যে রাষ্ট্রপতি কোনো রাজ্যে গেলে সে রাজ্যের গভর্নর এবং মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, ডিজি গিয়ে তাকে রিসিভ করবেন। এখন গভর্নরের বদলি হয়েছে, বোঝা যায় যে গভর্নর যাননি, কিন্তু মুখ্যমন্ত্রী যদি না যেতে পারেন তাহলে একজন সিনিয়র কোনো মন্ত্রীকে পাঠাবেন, সেটাই প্রোটোকল। পাঠানো হয়নি বলে আমি শুনেছি। তারপরে চিফ সেক্রেটারি এবং ডিজিপি তারা সেখানে গিয়েছিলেন বলে আমার জানা নেই। তাহলে এই যে একজন রাষ্ট্রপতি আসছেন, আর রাষ্ট্রপতি আসলে সেটা জানানো হয়, রাজ্য সরকারকে জানানো হয়, যেখানে যাচ্ছেন সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, এসপিকে, কমিশনার অফ পুলিশকে, অন্য যে পদাধিকারীরা থাকেন তাদের সকলকে জানানো হয়। আমি সরকারি কাজ করার সুবাদে বলছি যে এটা হয়। তো এটা যখন
জানানো হয়েছে, তখন মুখ্যমন্ত্রী বলতে পারবেন না যে আমরা জানতাম না, ডিজিপি বলতে পারবেন না। মুখ্যমন্ত্রী একটি বক্তব্য বলেছেন, তিনি বলছেন যে মাসে 5বার করে আসবেন সবাই, ডেলি প্যাসেঞ্জারি করবেন, আমাদের কি আর আর কোনো কাজ নেই, যে আমার কি আর কোনো কাজ নেই, আমি ছেড়ে সবসময় আমাকে যেতে হবে? এটা একটা মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পদে থেকে এই বক্তব্য রাখতে না পারেন? না, উনি কথাতে ওখানে আরো অনেক কথা বলেছেন, আপনার খেয়াল করেন। হ্যাঁ বলেছেন, আমি জাস্ট একটা পয়েন্ট বললাম। ABCD হ্যাঁ 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 বলেছেন। হ্যাঁ। তো রাষ্ট্রপতি তো একজন, সেখানে ABCD হবে কি করে? আর রাষ্ট্রপতি এখানে যে খুব ঘন ঘন আসছেন আমার তো জানা নেই। মোটামুটি 4 বছরে 4বার এসছে, তাহলে আমরা যদি ধরি বছরে একবার করে, হ্যাঁ, তো উনি যদি তো বছরে একবার করে আসতেই পারে, সেইটুকুনি প্রটোকল তো মানা যায়। উনি যদি স্বপ্নে দেখে থাকেন যে উনি ঘন ঘন আসছেন এখানে, তাহলে কিছু বলার নেই। উনি ধর্ণা মঞ্চ থেকে সেখানকার অন্যরকম ঘুমে স্বপ্ন উনি দেখতেই পারেন। এবং উনি যখন জানেন যে রাষ্ট্রপতি আসছেন, তখন এটা স্বাভাবিক যে উনি যাবেন, অথবা কোনো তার মন্ত্রিসভার একজন সিনিয়র কাউকে পাঠাবেন। কিন্তু ডিজিপি বা চিফ সেক্রেটারি এদের ক্ষেত্রে তো এসব কথা খাটেও না। তো তাহলে তারা গিয়ে রিসিভ করবেন এবং সিএফ করবেন, এটাই প্রোটোকল। যদি না করা হয় তাহলে সেটা কাম্য নয়, এটুকু আমি বলতে পারি। নজরুল স্যার, এইগুলো তো করা হচ্ছেই না, উপরন্তু যে ধরনের বক্তব্য মঞ্চে দাঁড়িয়ে একজন নেত্রী হিসাবে দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর পদে থেকে নেত্রী, দলের নেত্রী হিসাবে দিচ্ছেন, বাংলার ভাবমূর্তি গোটা ভারতবর্ষের কাছে কি যাচ্ছে? দেখুন, বাংলার ভাবমূর্তির কথা লোকেরা যদি ভাবতেন, তাহলে এই ভদ্রমহিলাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে এতদিন রাখতেন না। কারণ যিনি কথায় কথায় মিথ্যে কথা বলেন, কথায় কথায় বেঠিক কথা বলেন, কথায় কথায় একটা প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখেন না, এবং এমন কথা বলেন যার জন্যে ভুলের জন্য অনুতপ্ত নয়। আপনি খেয়াল করে দেখুন যে এসপ্ল্যানেডে মিটিং হচ্ছেন, তিনি বলছেন ডহর বাবুদের বংশধর আমার সঙ্গে এসে দেখা করুন। যে ডহর যে একটা স্থান নাম, কোনো ব্যক্তির নাম নয়, এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাও জানেন না, কিন্তু তার জন্য কোনো অনুতাপও নেই। আমি তো আগে উদাহরণ দিয়েছি যে তিনি ধরুন আমাদের শেক্সপিয়র, কিটস এবং রবীন্দ্রনাথ, তিনজনের একসঙ্গে তো দূরের কথা। আপনি যদি একটু সাহিত্যের ইতিহাস পড়েন, তাহলে দেখবেন তিনজনের দুজন কখনো একসঙ্গে জীবিত ছিলেন না, কিন্তু তিনি এই তিনজনকে একসঙ্গে সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারেন। তো এইরকম মহিলার কাছ থেকে তো বেশি কিছু আশা করা যায় না। আর এইরকম মহিলাকে মুখ্যমন্ত্রীর পদে রাখতে যদি আমাদের এখানকার ভোটারদের কোনো আপত্তি না থাকে, তাহলে ভাবমূর্তি যেরকম হওয়ার কথা সেরকমই হচ্ছে। 2026-এর নির্বাচন, আপনি কি চান নাগরিক হিসাবে, বা আপনার বক্তব্য কি? আমি তো একদম দ্বিধাহীনভাবে চাই যে মমতা ব্যানার্জি এখান থেকে সরুক। বা তাহলে বিকল্প কে? বিজেপি? কেন, বিজেপি হতে পারে, কংগ্রেস, সিপিএম হতে পারে, অন্য কিন্তু কংগ্রেস সিপিএম এর কি সেই রকম সেই জায়গাটা এখনো পর্যন্ত বাংলায় আছে? 2011 সালে তৃণমূলের কি সেই অবস্থা বাংলায় ছিল? লোক যখন মনে করে যে কাউকে সরাবো, তখন তারা সেইভাবেই ভোট দেন। কিন্তু বিজেপির বিভিন্ন জায়গায় পরিবর্তন সভা হচ্ছে, সেই পরিবর্তন রথসভা হচ্ছে বা যাত্রা হচ্ছে, সেখানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা তারা ভাঙচুর করছে, মারধর করছে, পথ আটকাচ্ছে, কি বলবেন? দেখুন, রাজ্যের শাসকদের ক্ষমতায় আছে এবং তারা পুলিশকে নিরপেক্ষ রাখেননি, দলদাস পরিণত করেছেন। চিফ সেক্রেটারির মতো পদকেও দলদাসত্বের মধ্যে নিয়ে এসেছেন। আপনারা দেখেছেন যে এর আগে এক চিফ সেক্রেটারি দ্বিবেদী যখন ছিলেন, নন্দীগ্রামে হেরে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 6 মাসের মধ্যে যদি এমএলএ না হন তাহলে মুখ্যমন্ত্রী পদ থাকবে না। তখন মিথ্যে কথা বলে নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন চিফ সেক্রেটারি হয়ে। এখানে যে তারিখে ভোট হয়েছে সেই তারিখেও এখানে কোভিড বিধি চালু ছিল, গভর্নমেন্ট অর্ডার ছিল, তখন বন্যা পরিস্থিতি চলছিল, কিন্তু চিফ সেক্রেটারি বললেন যে কোভিড এখানে ভালো হয়ে গেছে, বন্যা পরিস্থিতিও নিয়ন্ত্রণে,
তবে এখানে ভোট করা যেতে পারে, এবং না করলে সাংবিধানিক সংকট দেখা দেবে। এবং নির্বাচন কমিশন সেই অনুসারে অন্য সব জায়গায় উপনির্বাচন পড়ে থাকলো, 31টা বিধানসভা, 3টে লোকসভা, এখানে ভোট ঘোষণা করে দিলেন। তো তার ফলে যারা এই যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, যথেষ্ট কারণ আছে। এই ভবানীপুরে যে নির্বাচন ঘোষণা করা হয়েছিল সেখানে নির্বাচন কমিশন নিরপেক্ষ ছিল না, মমতা ব্যানার্জির পক্ষে ছিল, অর্থাৎ মমতা ব্যানার্জির বা তার অনুসারীরা। তো এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে নির্বাচন কমিশন বিজেপির পক্ষে, বিজেপির অঙ্গুলি হিলনে চলছে। তাহলে আমি তো প্রশ্ন করছি আপনাদের মাধ্যমে, যে চিফ সেক্রেটারি চিঠি লিখেছিলেন যে যদি ভবানীপুরে এখনই নির্বাচন না করা হয় তাহলে সাংবিধানিক সংকট দেখা দেবে। তো সংবিধানে কোথায় লেখা আছে যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী থাকতে হবে, তৃণমূলের অন্য যে এমএলএরা আছে তাদেরকেও মুখ্যমন্ত্রী হতে হবে, লেখা আছে কি? আমি শুধু বলছি না, কালকে হাইকোর্টে যে মামলা হয়েছিল, হাইকোর্টের চিফ জাস্টিসরাও বলেছিলেন যে চিফ সেক্রেটারি এরকম কথা বলতে পারেন না। আর মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে বাই ইলেকশনে দাঁড়াবেন, এটা চিফ সেক্রেটারি কী করে জানলেন? যতক্ষণ না নমিনেশন পেপার ফাইল করছেন ততক্ষণ উনি বলতে পারেন? তো তিনি বলেছেন। আমি ধরে নিলাম তিনি অন্যায় করেছেন, কিন্তু নির্বাচন কমিশন কী করলো? নির্বাচন কমিশন অন্যায় করলো। কীরকম অন্যায়? দেখুন, নির্বাচন কমিশন যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট আছে তার 151 ধারায় পরিষ্কার বলা আছে যে 6 মাসের মধ্যে সেখানে নির্বাচন করা যাবে কি না সেটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। কিন্তু নির্বাচন কমিশন এখানে চিফ সেক্রেটারি চিঠির রেফারেন্স দিয়ে সব জায়গা বাদ দিয়ে এখানে নির্বাচন ঘোষণা করে দিলেন। এটাকে নিরপেক্ষ কাজ করে বলা যাবে? তো নিরপেক্ষভাবে ইলেকশন কমিশন করেনি। তো নির্বাচন কমিশনের যে কাজে আজকে যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, এর জন্য নির্বাচন কমিশনও দায়ী। তারা মমতা ব্যানার্জির পক্ষে হয়ে কাজ করেছে, অতএব মমতা ব্যানার্জি চাইছে তার পক্ষে সেরকম বারবার কাজ করবেন। আর যদি কাজ না করেন তাহলে বলবেন যে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। যখন তার পক্ষে পক্ষপাতিত্ব করেছিলেন তখন তারা বিরোধিতা করেননি। আমি তো উদাহরণ বলে দিচ্ছি, আপনারা দেখে নিন। এবং আমি যে কথাগুলো বললাম, সায়ন ব্যানার্জি বনাম যে পশ্চিমবঙ্গ সরকারের যে হাইকোর্টে মামলা হয়েছিল সেই রায়ে এগুলো কথাগুলো বলা আছে। এবং রায়ে এটাও বলা আছে যে কেউ যদি ইলেকশন পিটিশন করে তাহলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ইলেকশন পিটিশন কে করেছে বলে আমার জানা নেই, সেই জন্য মমতা ব্যানার্জির এমএলএশিপ ঠিক আছে, ইলেকশন পিটিশন হলে থাকতো না, মানে অন্তত না থাকার সম্ভাবনা ছিল। যদি জ্ঞানেশ কুমার এসছেন, তিনি বৈঠক করছেন, যদি নির্বাচন ঘোষণা করে দেন 10 তারিখ তিনি চলে যাবেন, তারপরে যদি নির্বাচন ঘোষণা করা হয় তাহলে রাজ্য জুড়ে যেহেতু 60 লক্ষ এখনো বিচারাধীনের জায়গায় আছে, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পথ আটকানো হবে বা বিভিন্ন জায়গায় একটা বিশৃঙ্খলার পরিস্থিতি হবে। কারণ দেখাই যাচ্ছে অলরেডি পথে নেমেছে মানুষ, বা তৃণমূল, কংগ্রেস, সিপিএম সবাই। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেই জায়গায় কি কি পরিস্থিতিতে দাঁড়াতে পারে? দেখুন, সুপ্রিম কোর্ট তো পরিষ্কার দিয়েছে, তাহলে ডিজিকে সুপ্রিম কোর্টে ব্যাখ্যা দিতে হবে যে তিনি ল অ্যান্ড অর্ডার। কারণ এই কারণে বলছি, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীও কিন্তু মঞ্চ থেকে নানা রকম উস্কানিমূলক কথা এবং বার্তা দিচ্ছেন। তিনি 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 বলেছেন যে একটা সম্প্রদায় যদি এক হয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক ব্যাপার হবে, মানে তিনি এইভাবে উস্কানি দিচ্ছেন। সাম্প্রদায়িক কথাবার্তা নির্বাচন কমিশনের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এরকম কথা বলা যায় না। মানে এখানেই আমার শেষ প্রশ্ন, যে যদি এই ধরনের সিচুয়েশন হয় সেখানে ল অ্যান্ড অর্ডার একদমই মানে সেখান থেকে দাঁড়িয়ে কি করা উচিত? সুপ্রিম কোর্টে গিয়ে বুমেরাং হয়ে গেছে দুই দিক দিয়ে। কারণ এখন নির্বাচন কমিশন বলবে তো সুপ্রিম কোর্ট ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এদের দায়িত্ব দিয়ে দিয়েছে। তো ওনারা যা বলবেন তার আগে তো আমরা কিছু বলতে পারবো না, অতএব এখানে কিছু বলার নেই। আর কিছু বলতে হলে সুপ্রিম কোর্টে গিয়ে বলুন, 1 নম্বর গেল। আর দ্বিতীয়ত বলে দিয়েছেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে, না থাকলে ডিজিকে সুপ্রিম কোর্টে কৈফিয়ত দিতে হবে। তো তাহলে ডিজি তো মমতা ব্যানার্জি আছে, পুলিশ মন্ত্রী আছেন, তার অধীনেই ডিজি আছেন।
ওদের তো ব্যাখ্যা দিতে হবে। অতএব খুব বেশি ঝামেলা করতে পারবেন না। মানে সুপ্রিম কোর্টে গিয়ে এই ঝামেলা করার সুযোগটা অনেকেই হাতছাড়া করেছে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।